আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও পরিচালনায় এবং অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর কারিগরি সহায়তায় পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ফেসবুক লাইভের মাধ্যমে পাঠদান ব্যবস্থায় আমি শিক্ষার্থীবৃন্দকে আবারও স্বাগত জানাই। উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তা আমি আবারও কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে আবারও হাজির হয়েছি। বিষয় কোড 66644। আজকে আমি চ্যাপ্টার 2 অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম থেকে আলোচনা করব। এখানে এই অধ্যায়ের পাঠের উদ্দেশ্যটা কি শিক্ষার্থীবৃন্দ? এই অধ্যায় পাঠ করলেই তোমরা আলোচনা শেষেই তোমরা মডুলেশন ডিমডুলেশন সম্পর্কে জানতে পারবে। মডুলেশন ও ডিমডুলেশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে পারবে। মডুলেশন ও ডিমডুলেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। মডুলেশনের প্রকারভেদ এবং কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারবে। নেক্সট, তো আমরা এখানে দেখি মডুলেশন ডিমডুলেশনটা কি। তো সহজ একটি সংজ্ঞায় আমি বলি সহজ উপায়ে। মডুলেশনটা হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের প্রক্রিয়া, আর ডিমডুলেশনটা হলো অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। তো এখানে মডুলেশন ডিমডুলেশনটা অর্থাৎ মডুলেশনটা আরেকটা সংজ্ঞায় বলা যায় যে ট্রান্সমিশনের লো ফ্রিকোয়েন্সি ইনফরমেশনকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা নিয়মতান্ত্রিকভাবে ট্রান্সমিট করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাই হলো মডুলেশন। আর মডুলেশন যে প্রক্রিয়াটা করে এটাকে আবার মডুলেটেড ওয়েভকে প্রক্রিয়াকরণের মাধ্যমে মূল সিগন্যালে মূল সিগন্যালকে রিট্রাইভ করা, এই প্রক্রিয়াটাই হচ্ছে ডিমডুলেশন। তো এখানে একটি ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখানো হচ্ছে আমাদের যে মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটাকে বলা হয় মডুলেটিং সিগন্যাল। এই মেসেজ সিগন্যালটা কি? মডুলেটিং সিগন্যাল। এই মডুলেটিং সিগন্যালটাই কিন্তু মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যালটাই আমরা দূরবর্তী কোথাও ট্রান্সমিট করব। যদি ট্রান্সমিট করতে চাই তাহলে এটাকে হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার সিগন্যাল যোগ করতে হবে। যোগ করে এটাকে অন্য আরেকটা ফরম্যাটে রূপান্তর করে এটা মডুলেটরে করে এটা অন্য আরেকটি সিগন্যাল তৈরি করা হয়। এটাকে মডুলেটেড সিগন্যাল বা মডুলেটেড আউটপুট বলা হয়। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে মডুলেশন। তো এটাকে বিপরীত প্রক্রিয়ায় আবার এই মডুলেটেডকৃত সিগন্যালটাকে যদি বিপরীত প্রক্রিয়ায় আবার মূল সিগন্যালটা উদ্ধার করা হয়, রিট্রাইভ করার কৌশলকে ডিমডুলেশন বলা হয়। তো এখানে আরও একটি ব্লক ডায়াগ্রাম আছে। এখানে দুটি কম্পিউটার এখানে দেখানো হয়েছে। কম্পিউটার 1 এটাও কিন্তু সেন্ডার অথবা রিসিভার। এখান থেকে এই কম্পিউটারও কিন্তু ডেটা সেন্ড করতে পারে, আবার রিসিভও করতে পারে। দূরবর্তী আরেকটি কম্পিউটার 2 টার্মিনাল 2 আছে, এটাও কিন্তু ডাটা সেন্ড করতে পারে, আবার রিসিভ করতে পারে। তো আমাদের যে কম্পিউটার আছে, যে কম্পিউটারটি কিন্তু ডেটা জেনারেট করে ডিজিটাল পদ্ধতিতে। কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা দূরবর্তী অন্য আরেকটি কম্পিউটার বা টার্মিনালে যদি ডেটা পাঠাতে চাই, তাহলে এই কম্পিউটারের যে ডেটাটি জেনারেট করে এটা কিন্তু ডিজিটাল ডাটা। আমরা যদি দূরে কোথাও পাঠাতে চাই তাহলে এটাকে পাঠাতে হবে টেলিফোনের লাইনের মাধ্যমে। টেলিফোন লাইন কিন্তু অ্যানালগ সিস্টেম, বর্তমানে ডিজিটাল সিস্টেমও করা হয়েছে ডাটা পাঠানোর জন্য। তো আমরা অ্যানালগ সিস্টেমটা, টেলিফোন লাইনের অ্যানালগ সিস্টেমটা নিয়ে বলতেছি। তো যে অ্যানালগ সিগন্যাল যে টেলিফোন লাইনের মাধ্যমে যখন পাঠাবো, তখন এই ডিজিটাল সিগন্যালটা
এইখানে যে ডিজিটাল সিগন্যাল আছে এটা মডুলেটর করবে কি অ্যানালগ সিগন্যালে পরিণত করবে। এই যে মডুলেটর আছে এই মাঝখানে এখানে, এই মডুলেটর এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এইদিকে আরেকটা মডুলেটর ডিমডুলেটর আছে, এই ডিমডুলেটর করবে কি অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কনভার্ট করে টার্মিনাল 2 বা কম্পিউটার 2-তে পৌঁছে দেবে। আবার কম্পিউটার 2 যদি কোনো একটি মেসেজ পাঠাতে চায় তাহলে সেটাও হবে কি ডিজিটাল ফরম্যাটে। এই ডিজিটাল সিগন্যালটা আবার মডুলেটর করবে কি অ্যানালগ সিগন্যালে পরিণত করবে, উল্টা দিক থেকে পরিণত করে এটাকে এইখানে ট্রান্সমিট করা হবে, এটাতেই ট্রান্সমিট করা হবে। এইখানে করবে কি এই অ্যানালগ সিগন্যালটা আবার এদিকে ডিমডুলেটরে এটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করবে, করে কম্পিউটার 1-এ পৌঁছে দেওয়া হয়। এইভাবে করে মডুলেশন ডিমডুলেশন পদ্ধতিতে এক জায়গা থেকে দূরবর্তী অন্য কোথাও ডাটা ট্রান্সমিট করা হয়। তো এখানে কম্পিউটারের সাহায্যে পাঠানোর সময় কম্পিউটারে কিন্তু নেট ব্যবহার করতে হয়। নেট ব্যবহার করার জন্য আমরা অনেক সময় যে মডেম ব্যবহার করি, তো এই মডেমের মধ্যে কিন্তু এই মডুলেশন ডিমডুলেশনটা কিন্তু লুকিয়ে আছে। শুধু মডেম না, আমরা যে মোবাইলে যে ইন্টারনেট ব্যবহার করি ওইখানেও কিন্তু মোবাইলেও কিন্তু সেম ঘটনাটা এই ঘটনাটা ঘটে থাকে, মডুলেশন ডিমডুলেশনটা ঘটে থাকে। তো এই শিক্ষার্থীদের জেনে রাখার জন্য আমি স্ক্রিনের ডান পাশে উপরে এখানে দেখাচ্ছি মডেম জিনিসটা কি, MODEM মডেম, MO দিয়ে কিন্তু মডুলেশন, আবার DEM দিয়ে ডিমডুলেশন। তো যে মডুলেশনের কাজটা কি, এই যে এখানে মনে রাখার জন্য মডুলেশনের কাজটা কি, ডিমডুলেশনের কাজটা কি। তো এখানে মনে রাখার জন্য ADD দিয়ে এখানে আমি দেখাচ্ছি, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল ডিমডুলেশন, এটা আমি মনে রাখার জন্য দিয়েছি ADD, অ্যানালগ টু ডিজিটাল। তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাটাই হচ্ছে ডিমডুলেশন। বিপরীত প্রক্রিয়ায় ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করা হচ্ছে মডুলেশন। এটা আমি মনে রাখার জন্য এখানে দিয়েছি শিক্ষার্থীদের, তো তোমরা একটু মনে রাখবে এটা। নেক্সট পরবর্তীতে আসি, তো একটা উদাহরণের মাধ্যমে অ্যাম্প্লিটিউড মডুলেশনটা কিভাবে ঘটে আমি এখানে দেখাই। এখানে একটি সিগন্যাল আছে, এটা মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যালে কিন্তু ফ্রিকোয়েন্সি কিছুটা কম, এটা একটা অনেকটা দুর্বল লো ফ্রিকোয়েন্সির একটি মেসেজ। এখানে একটি আবার ক্যারিয়ার সিগন্যাল আছে, এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এটা কিন্তু অনেকটা এই যে হাই ফ্রিকোয়েন্সির একটি সিগন্যাল। এই সিগন্যালটা এবং এই যে মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল উভয়কে মিশ্রিত করে মডিফাই করা হবে, চেঞ্জ করে এই দুটি সিগন্যাল মিশ্রিত হয়ে একেবারে এই যে মেসেজ সিগন্যালটাও পরিবর্তন হয়ে গেছে, আবার ক্যারিয়ার সিগন্যালটাও পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড এর মাধ্যমে করা হচ্ছে। তো অ্যাম্প্লিটিউড জিনিসটা কি আমরা পরবর্তীতেই আসবো, তারপরও আমি এখানে বলি। অ্যাম্প্লিটিউডটা হচ্ছে এইখানে যে একটা রেখা আছে লাইন, এই দিক থেকে এই যে বাম থেকে ডানে চলে গিয়েছে, এইটাকে সাম্য অবস্থা বলে। সাম্য অবস্থা থেকে এই ওয়েভগুলি সর্বোচ্চ যত দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাই হচ্ছে কি অ্যাম্প্লিটিউড, এই দূরত্বটাই হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, এটাকে অ্যাম্প্লিটিউড বলে। তো এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড এই মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল মিশ্রিত হয়ে এখানে কিন্তু অ্যাম্প্লিটিউডের পরিবর্তন হয়ে গেছে। অ্যাম্প্লিটিউড এখানে কম, আবার এদিকে এসে এখানে একটু বেশি, এখানে আবার একটু বেশি। এইখানে যেহেতু এই মেসেজ সিগন্যাল এখানে হাই, এই হাই অংশের সাথে আবার এখান থেকে ক্যারিয়ার সিগন্যাল যখন যুক্ত হয়েছে তখন এটি এই জায়গায় এখানে অ্যাম্প্লিটিউড কম, এদিকে একটু বেশি, আবার এখানে বেশি, আবার এদিকে কমতেছে, কমতে এদিকে যেহেতু এই যে মেসেজ সিগন্যাল এখানে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে অ্যাম্প্লিটিউড কমে গিয়েছে। অনুরূপভাবে এটাও এইভাবে হয়ে এখানে একটা মডুলেটেড সিগন্যাল তৈরি করা হয়েছে। এই মডুলেটেড সিগন্যালটাকে শূন্যের মাধ্যমে পাঠানো হয়। শূন্যের মাধ্যমে যখন পাঠানো হয়, এই আমাদের রেডিওর কাজ হলো এই সিগন্যালগুলিকে রিসিভ করার। শুধু এটাকে না, রেডিও কিন্তু অনেকগুলি সিগন্যাল রিসিভ করে, তখন টিউনার করে কি আমাদের আসল সিগন্যালটা রিসিভ করে এটাকে আবার মূল সিগন্যালটা রিট্রাইভ করে রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়। আমরা যে মেসেজটা সিগন্যালটা পাঠাবো সেটা ক্যারিয়ারের মাধ্যমে অ্যাম্প্লিটিউড পদ্ধতিতে এইভাবে করে সিগন্যালটাকে পাঠানো হয়। তো আরও একটা উদাহরণের মাধ্যমে আমি দেখাই।
এইখানে একটি মেসেজ সিগন্যাল আছে। এই মেসেজ সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনের পদ্ধতিতে কীভাবে, এটা আমি আগেও বলে যাচ্ছি। আবার ফ্রিকোয়েন্সি মডুলেশনে যদি আমি পাস করতে চাই, জেনারেট ট্রান্সমিট করতে চাই, তাহলে এইখানে যে মেসেজ সিগন্যাল আছে, এই মেসেজ সিগন্যালটা দেখা যাচ্ছে সমান হারে আছে। এখানে যেভাবে আছে এখানেও ঠিক সেভাবে আছে। এটার সাথে একটি ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করে অ্যাম্পলিটিউড পদ্ধতিতে যদি মডুলেশন পদ্ধতিতে যদি পাঠাতে চাই, এখানে যেহেতু ওয়েভটা লো, এখানে কিন্তু অ্যাম্পলিটিউড কমে গিয়েছে। আবার এখানে যেহেতু হাই, আবার এখানে অ্যাম্পলিটিউড বেড়ে গিয়েছে। আর এই মেথডটা যদি আমি ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতিতে যদি পাঠাতে চাই, তাহলে এইখানে কিন্তু অ্যাম্পলিটিউড সমান, সব ক্ষেত্রে কিন্তু অ্যাম্পলিটিউড সমান, কিন্তু ফ্রিকোয়েন্সি বেশ কম হয়ে গেছে। এখানে যেহেতু মেসেজ সিগন্যাল এখানে লো, এইখানে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এইখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে। আর এদিকে যেহেতু আমাদের মেসেজ সিগন্যাল হাই, এটার সাথে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে। আবার এদিকে যেহেতু মেসেজ সিগন্যাল লো, এটার সাথে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে। এইভাবে করে ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতিতে একটা মেসেজকে এক জায়গা থেকে অন্য দূরবর্তী অন্য কোথাও ট্রান্সমিট করা যায়। মডুলেশনের প্রয়োজনীয়তা বা ব্যবহার। সিগন্যালের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য মডুলেশনটা ব্যবহার করা হয়। আমরা যখন এক জায়গা থেকে দূরবর্তী কোথাও যদি সিগন্যাল পাঠাতে চাই, মেসেজ পাঠাতে চাই, এই মেসেজটি কিছু দূর গিয়ে তার ক্যাপাসিটি হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়, তখন সেন্ডার পর্যন্ত এটা পৌঁছাতে পারে না। সেন্ডার পর্যন্ত যাতে পৌঁছাতে পারে তার জন্য তাকে এনার্জি দিতে হয়। এই এনার্জি বৃদ্ধি করার জন্য এই মডুলেশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। যেমন একটি বাস যে ঘন্টায় 100 কিলোমিটার যেতে পারে, তো এখানে 100 কিলোমিটার যাওয়ার জন্য প্রয়োজনীয় যদি তেল না থাকে, তাহলে কিছু দূর গিয়ে তাহলে এটা আর যেতে পারবে না, থেমে যাবে। তাহলে কিন্তু বাসের গতি 100 কিলোমিটার, তেল যদি না থাকে, এনার্জি যদি না থাকে, তাহলে এটি কিছু দূর গিয়ে আর যেতে পারবে না। এটাকে অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য, তাহলে এখানে কি বাসে যেমন তেল দিতে হয়, এখানে মেসেজটা পাঠানোর জন্য এনার্জি দিতে হবে। অ্যান্টেনার দৈর্ঘ্য স্বাভাবিক রাখার জন্য, অ্যান্টেনার দৈর্ঘ্য যাতে স্বাভাবিক থাকে তার জন্য মডুলেশন পদ্ধতিটা প্রয়োজন আছে। আমি এখান থেকে এক জায়গা থেকে সেন্ডার যে জায়গা থেকে কোনো একটা মেসেজকে রিসিভারের নিকট পাঠাই, যত দূরে তত দূর পর্যন্ত অ্যান্টেনাকে দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু ব্যয়বহুল এবং মেনটেনেন্স খরচও অনেক বেশি এবং অস্বাভাবিক বিষয়ও। তো এটাকে অ্যান্টেনাকে যাতে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য এবং মেসেজটাকে যাতে দূরবর্তী পাঠানো যায় তার জন্য মডুলেশনটা ব্যবহার করা হয়, পদ্ধতিটা ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের সিস্টেমের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরির জন্য শূন্য মাধ্যমে যখন আমরা কমিউনিকেশন করতে যাই, তখন শূন্য মাধ্যমে কিন্তু রেঞ্জটা কম থাকে। এই জন্য এটাকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যোগ করার জন্য এই মডুলেশন পদ্ধতির মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যোগ করতে হয়। ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট করার জন্য, ব্যান্ডউইথ ঠিক থাকে মতো সেন্ডার এবং রিসিভারের পর্যন্ত যাওয়া পর্যন্ত মেসেজ ব্যান্ডউইথ যাতে ঠিক থাকে তার জন্য এই মডুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। রেডিও কমিউনিকেশনে গোপনীয়তা রক্ষার জন্য এই মডুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট, কাইন্ডস অফ মডুলেশন। মডুলেশনের প্রকারভেদ। তো মডুলেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো এই যে এদিকে আছে অ্যানালগ মডুলেশন, আর অপর প্রান্তে আছে ডিজিটাল মডুলেশন। আবার অ্যানালগ মডুলেশনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, আর একটা হলো এইখানে আছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। আর এইদিকে অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন, আর এখানে ডিজিটাল টু ডিজিটাল মডুলেশন। এগুলিকেও আরও সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এগুলিকেও আরও ভাগ করা হয়েছে। আমি আরও ভাগ আছে, এখানে কিন্তু আমি তুলে ধরি নাই, এগুলি তোমাদের বইতে আছে। তো আমরা ডিজিটাল মডুলেশন নিয়ে আজকে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার বিষয়
এই যে এখানে অ্যানালগ মডুলেশন, সেই হিসেবে আমি এদিকে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। আর ডিজিটাল টু অ্যানালগ মডুলেশনকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটা এএসকে, আরেকটা হলো এফএসকে, অর্থাৎ অ্যামপ্লিটিউড শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং, ফেজ শিফটিং, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে কোয়াড্রেটিক অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড শিফটিং এবং ফেজ শিফটিং এর কাছাকাছি, এই জন্য কোয়াড্রেটিক অ্যাপ্লিকেশনটা এখানে দেখানো হয়েছে। পাঠটা আমরা এই অ্যানালগ মডুলেশনগুলি নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। তো অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনের মৌলিক পদ্ধতিগুলি হলো অ্যামপ্লিটিউড মডুলেশন AM, ফ্রিকোয়েন্সি মডুলেশন FM, ফেজ মডুলেশন PM। তা আমি এখানে এগুলি আলোচনা করার আগে অ্যামপ্লিটিউডটা কি, ফ্রিকোয়েন্সিটা কি, ফেজটা কি এখানে দেখাই। তা আমি আগেও আলোচনা করেছি অ্যামপ্লিটিউডটা, ফ্রিকোয়েন্সিটাও গত ক্লাসে আলোচনা করা হয়েছে, তারপরও আজকে আবারও দেখাচ্ছি মনে রাখার সুবিধাতে। অ্যামপ্লিটিউডটা কি, এইখানে অ্যামপ্লিটিউডটা হলো, এইখানে অ্যামপ্লিটিউডের পরিমাণ রেখা একটা দেওয়া আছে, আর এইখানে 0 বিন্দু থেকে বাম থেকে ডানে একটু সোজা একটি লাইন চলে গিয়েছে, এখানে দেখা যাচ্ছে এই যে একটি সোজা লাইন আনুভূমিকভাবে এটাকে বলা হয় সাম্য অবস্থা। এইটাকে সাম্য অবস্থা, এটা 0 বিন্দু বরাবর ডান দিকে চলে গিয়েছে এক্স অক্ষে, পজিটিভ এক্স পজিটিভ অক্ষে। আর এইদিকে অ্যামপ্লিটিউডের পরিমাপটা দেওয়া আছে, এটা 0, তারপরে এটা পজিটিভ 0.5, এটা পজিটিভ 1, এটা পজিটিভ 1.5, এদিকে কিন্তু নেগেটিভ প্রান্ত। তো অ্যামপ্লিটিউডটা হলো এই যে একটি ওয়েভ সর্বোচ্চ, এই যে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতায় যতটুকু দূরত্ব অতিক্রম করে, উচ্চতার দিকে সর্বোচ্চ উচ্চতায় যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাই হলো অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সিটা হলো কি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটুকু কম্পাঙ্ক তৈরি করে। তো এখানে কিন্তু এই যে এখান থেকে 0 থেকে শুরু করে অপর আরেকটি 0 পর্যন্ত, এখানেও কিন্তু 0, এটা কিন্তু নিচের দিকে নেগেটিভ দিকে, এটা না, এই যে পজিটিভ দিকে উপরের দিকে হতে হবে। এখানে একটা 0, এখানে কিন্তু একটা সাইকেল, ফুল সাইকেল, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটি ফুল সাইকেল, এই দুটি সাইকেল সংগঠিত হয়েছে 1 সেকেন্ডে। তার মানে এটার ফ্রিকোয়েন্সি 2 হার্টজ, এটাই হলো ফ্রিকোয়েন্সি। আর ফেজ কোনটা, ফেজটা হচ্ছে এই যে এখানে আনুভূমিক যে সাম্য অবস্থার রেখা আছে, এই রেখার সাথে এই ওয়েভটি যত ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সমিট হয়েছে, এর পাস করে গিয়েছে, এই যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ কৌণিকভাবে এই যে ট্রান্সমিট হয়েছে, এটাকে বলা হয় ফেজ বলা হয়। তাহলে আমি এইটার মাধ্যমে অ্যামপ্লিটিউড কি, ফ্রিকোয়েন্সি কি, ফেজ কি, এটা বললাম। এরপরে আসি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি। অ্যামপ্লিটিউড মডুলেশনটা হচ্ছে এই যে এখানে যখন উচ্চ ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড সিগন্যালের ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে পরিবর্তিত হয়, তখন তাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। এখানে কিন্তু একটি সিগন্যাল আছে, এটা কিন্তু মেসেজ সিগন্যাল, এটাকে মেসেজ সিগন্যাল বলা হয়, বা মডুলেটিং সিগন্যাল। এই সিগন্যালটাকে একটি ক্যারিয়ার, হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা দূরে কোথাও আমরা পাঠাবো। তো এটাকে যদি আমরা দূরে অথবা নিকটবর্তীও হতে পারে, তো এটাকে পাঠাতে যদি চাই, তাহলে এইটার সাথে এই যে মডুলেটিং সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যালের সাথে মিশ্রিত করতে হবে, মিক্স করে অন্য আরেকটি ফরম্যাটে সিগন্যাল তৈরি হয়ে গেছে, আকার দেওয়া হয়েছে। এখানে কিন্তু অ্যামপ্লিটিউডের তাৎক্ষণিক মান, এখানে কিন্তু অ্যামপ্লিটিউড বেড়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা যে মডুলেটিং সিগন্যাল আছে, এই মডুলেটিং সিগন্যালের এখানে কিন্তু অ্যামপ্লিটিউড বেশি, আবার এই জায়গায় অ্যামপ্লিটিউড কম, আবার এইদিকে অ্যামপ্লিটিউড নেগেটিভ দিকে অর্থাৎ লো। তো এইটাকে যখন ক্যারিয়ার সিগন্যালের সাথে মিক্সড করা হয়েছে, এখানে দেখা গেছে কি দুটাই পরিবর্তন হয়ে এইখানে অ্যামপ্লিটিউড কোথাও এই যে বেশি, আবার কোথাও কম, আবার এদিকে যেহেতু আমাদের মডুলেটিং সিগন্যালটা এখানে লো, আবার এদিকে কিন্তু অ্যামপ্লিটিউড কম।
আবার এদিকে কিন্তু অ্যাম্প্লিটিউড বেশি, ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানেও কিন্তু আবার অ্যাম্প্লিটিউড বেড়ে গিয়েছে। আবার যেহেতু এইদিকে আমাদের মডুলেটিং যে সিগন্যাল আছে, মডুলেটিং সিগন্যাল এখানে যেহেতু লো, এটার সাথে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে অ্যাম্প্লিটিউড কমে গিয়েছে। আবার এদিকে যেহেতু হাই, আমাদের মডুলেটিং সিগন্যালের ওয়েভটা এদিকে হাই, এটা ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে আবার এদিকে অ্যাম্প্লিটিউডের পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই অ্যাম্প্লিটিউড মডুলেশন প্রতি এটার গতি হচ্ছে 1200 বিট পার সেকেন্ড। এটার প্রতি সেকেন্ডে 1200 বিট ট্রান্সমিট করতে পারে, এটাকে বাউন্ডও বলা হয়, অর্থাৎ বাউন্ড প্রতি 1200 বিট বাউন্ড। এটি কোনো নির্দিষ্ট নিকটবর্তী স্পিকারের ডাটা ট্রান্সমিশনের জন্য এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। আর এই প্রক্রিয়ায় ডাটা ট্রান্সমিশনের কিছু নয়েজও উৎপন্ন হয়, এটা একটা অসুবিধা। নেক্সট, তো এখানে আমরা মডুলেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই মডুলেশনের ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি একমাত্র ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করা হয়। এখানে কিন্তু আমাদের যে কিন্তু অ্যাম্প্লিটিউড পরিবর্তন হয় না, অ্যাম্প্লিটিউড পরিবর্তন হবে না। এখানে একটি মডুলেটিং সিগন্যাল আছে, যে মডুলেটিং সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যাল যোগ করা হবে। এই ক্যারিয়ার সিগন্যাল যোগ করে এটাকে কিন্তু ট্রান্সমিট করা হবে। যোগ করে এখানে দেখা গেছে কি যেই জায়গায় হাই সেই জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি, যেই জায়গায় লো সেই জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সি কম। এইভাবে করে এই ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতিতে ট্রান্সমিট করা হয়। এই অ্যাম্প্লিটিউড মডুলেশন অপেক্ষা এখানে নয়েজ কম উৎপন্ন হয়। এর স্পিড কিন্তু 1200 থেকে 2400 বিট পার সেকেন্ড। এরপরে আসি ফেজ মডুলেশন। এখানে কিন্তু মডুলেটিং সিগন্যালকে ভোল্টেজের পরিবর্তন করে ক্যারিয়ার সিগন্যাল ফেজ পরিবর্তন করা হয়। এইখানে দেখা যাচ্ছে কি, এই যে এখানে একটি সিগন্যাল আছে মডুলেটিং সিগন্যাল, এই সিগন্যালটাকে পরিবর্তন করা হবে ক্যারিয়ার সিগন্যাল যোগ করে। ক্যারিয়ার সিগন্যাল যোগ করে কিন্তু এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড সমান, অ্যাম্প্লিটিউড সব জায়গায় সমান, অর্থাৎ উপরের দিকে এই যে সাম্য অবস্থা থেকে উপরের দিকে দূরত্বটা সমান সব জায়গায়। কিন্তু এখানে কোনটা যেহেতু এখানে বেশি, সেই হিসেবে এখানে কোনটা কিন্তু বেশি। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কম, সেখানে এখানে কম কোনাকুনিভাবে এটা ট্রান্সমিট হয়েছে। এভাবে ফেজ মডুলেশন পদ্ধতিতে ট্রান্সমিট করা হয়। তো একই অ্যাম্প্লিটিউড মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের তুলনায় খুব কম নয়েজ উৎপন্ন করে এবং দক্ষতার সহিত ডাটা ট্রান্সমিট করা সম্ভব। এর ডাটা ট্রান্সমিশন স্পিড কিন্তু 9600 বিট পার সেকেন্ড, 9600 বাউন্স। তো নেক্সট, ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন কে অ্যানালগ সিগন্যালকে মডুলেট করে এনকোড ডাটা বা মান তৈরির জন্য প্রধানত 3টি কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে অ্যাম্প্লিটিউড শিফটিং, তারপর ASK, তারপর আছে ফ্রিকোয়েন্সি শিফটিং FSK, তারপর আছে ফেজ শিফটিং PSK। এই 3টি পদ্ধতিতে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন সংগঠিত হয়। এটাকে আমরা দেখাই। ASK পদ্ধতিতে অ্যানালগ সিগন্যাল থেকে এনকোডেড বাইনারি ডাটা উৎপন্ন করা হয়। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল অ্যাম্প্লিটিউডকে ব্যবহার করা হয়। এইখানে কিন্তু চিত্রের সাহায্যে আমরা যে সিগন্যালটা পাঠাবো, মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, সেটাকে বাইনারিতে রূপান্তর করা হয়েছে, 1010তে রূপান্তর করা হয়েছে। তো এখানে যেই জায়গায় সিগন্যাল হাই সেটা ক্যারিয়ার সিগন্যালের সাথে যুক্ত হয়ে এখানে কিন্তু মডুলেটেড সিগন্যাল তৈরি করা হয়েছে। যেই জায়গায় জিরো সেখানে কিন্তু সিগন্যাল লো। তো লো হওয়ার কারণে এখানে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে কোনো সিগন্যাল উৎপন্ন হয়নি। আবার এখানে যেহেতু 1, এটার সাথে আবার ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে কিন্তু এই যে হাই, আবার এখানে মডুলেটেড সিগন্যাল তৈরি হয়েছে। এভাবে করে যে ASK পদ্ধতিতে কোনো একটি সিগন্যালকে এক জায়গা থেকে দূরবর্তী অন্য কোথাও পাঠানো হয়। তো এটার সুবিধাটা কি? এই ASK পদ্ধতিটার সুবিধা হচ্ছে এটা মডুলেশন ডিমডুলেশন প্রসেস খরচ কম, এটার খরচটা কিছুটা কম, সেজন্য এই যে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এর মাধ্যমে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা সহজে কনভার্ট করা যায় ডিজিটাল থেকে অ্যানালগে। এই জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এর কিছুটা অসুবিধাও আছে। এএসকে অতিরিক্ত ব্যান্ডউইথের প্রয়োজন হয়, এখানে কিন্তু অতিরিক্ত ব্যান্ডউইথের প্রয়োজন হয়, তো এতে পাওয়ারের অপচয় হয়। পাবলিক সুইচিং টেলিফোন নেটওয়ার্কে বিভিন্ন রোডে নয়েজ এবং ডিস্টরশনের কারণে এএসকের প্রপাগেশন অসুবিধা হয়, এটা সঞ্চালনে কিছুটা অসুবিধা হয়। এরপরে আসি ফ্রিকোয়েন্সি শিফটিং। এই পদ্ধতিতে অ্যানালগ সিগন্যালের প্রতি মুহূর্তে পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে এনকোডেড বাইনারি ডেটা উৎপন্ন করা হয়। তো এখানে যে আমরা যে সিগন্যালটা পাঠাবো সেটাকে হয়েছে 0-1-এ রূপান্তর করা হয়েছে। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে, অ্যাম্প্লিটিউড সমান থাকবে, এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড সমান। এখানে কিন্তু এই যে এখানে হাই, সেজন্য এটা যুক্ত হয়ে এখানে ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে। এখানে যেহেতু 0, এখানে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কমে গেছে। এইভাবে করে ফ্রিকোয়েন্সি শিফটিং পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সমিট করা হয়। তো এই পদ্ধতির সুবিধাটা কি? এই সিস্টেমে প্রদত্ত সময়ের মধ্যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রিসিভিং ডিভাইস সিগন্যাল রিসিভ করে। এই জন্য এই সিস্টেমে নয়েজের প্রভাব তেমন একটা থাকে না। আর অসুবিধা হলো ক্যারিয়ার ওয়েবের ব্যান্ডউইথ নির্দিষ্ট, এখানে ক্যারিয়ার ওয়েবের ব্যান্ডউইথ নির্দিষ্ট। এরপরে আসি ফেজ শিফটিং। ফেজ শিফটিং পদ্ধতিতে অ্যানালগ সিগন্যাল এক ফেজ থেকে অন্য ফেজে পরিবর্তন বা ট্রানজিশন করে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে এনকোডেড বাইনারি ডাটা তৈরির জন্য এটি ব্যবহার করা হয়, করে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হয়। এখানে দেখানো হচ্ছে, এখানে যে জায়গায় হাই এখানে কিন্তু সিগন্যাল উৎপন্ন হয়েছে, এইদিকে আবার লো হয়ে গেছে 0 হওয়ার কারণে। তো এই যে ফেজ পিএসকে পদ্ধতিতে এটা পাঠানো হয় এক জায়গা থেকে দূরবর্তী কোথাও। তো এটার সুবিধাটা কি? এটি সহজে ইমপ্লিমেন্টেশন করা যায়। এই জন্য পিএসকে পদ্ধতিটি এএসকে এবং এফএসকে এর চেয়ে বেশি ব্যবহার করা হয়। অ্যাম্প্লিটিউড শিফটিং এবং ফ্রিকোয়েন্সি শিফটিং সাইতে এই পিএসকেটা বেশি ব্যবহার করা হয়। এতে ব্যান্ডউইথের সীমাবদ্ধতা নেই, এটা এফএসকের মতো। এখানে কিন্তু পিএসকেতে ফেজ শিফটিংয়ের ব্যান্ডউইথের কোনো সীমাবদ্ধতা নাই। আবার এএসকের মতো নয়েজ সহজে পিএসকে ক্ষতি করতে পারে না। এই যে এএসকের মতো এখানে নয়েজে কিন্তু এটাকে ক্ষতি করতে পারে না। এর কিন্তু এই যে এটা কিন্তু কিছুটা অসুবিধাও আছে। ফেজ শিফটিংয়ের পিএসকের মধ্যে ছোট ছোট যে পার্থক্য নির্ণয় পিএসকের মতো ইকুইপমেন্ট এবিলিটি সীমিত। তো এখানে যে সিগন্যালগুলি আছে এই সিগন্যালগুলিকে হাই পাওয়ার এবং লো পাওয়ারে দুভাগে দেখানো হয়েছে। ডিজিটাল মডুলেশন এএসকে, এফএসকে এবং পিএসকে, এই দুই ভাগে এই তিনটি ভাগ ডিজিটাল মডুলেশন, এটি কিন্তু হাই পাওয়ারফুল। আবার এই যে অ্যানালগ মডুলেশন এএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম, আর ফেজ মডুলেশন পিএম, এটি কিন্তু একটু লো পাওয়ারে। তো আমরা দেখি গত ক্লাসে কিন্তু কিছুটা প্রশ্ন উত্তর ছিল, সেটা ছিল এই যে একজন ছাত্র আমাদেরকে প্রশ্ন করছে স্পেকট্রাম কি। স্পেকট্রামটা এই যে আমরা যে মোবাইলে কথা বলি, মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত তরঙ্গকে বোঝানো হয়। এটা মোবাইল মাধ্যমে যে নেটওয়ার্ক এখানে দেখানো হচ্ছে ছবি সাহায্যে, আমরা এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে এখানে কিছু রেডিয়েশন এখানে বের হচ্ছে, এইটাই এই যে তরঙ্গ, এটাকে বলা হয় স্পেকট্রাম। এটা আমরা কালি চোখে দেখতে পাই না। প্রিজমের মধ্য দিয়ে যখন আমরা পর্দায় যখন ফেরি তখন বেনি আসহ কলা বিভিন্ন কালারগুলি আমরা দেখতে পাই। প্রপাগেশনটা কি? প্রপাগেশন স্পিড হলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য যে কত বেগে পাঠানো যায় সেটাই হচ্ছে প্রপাগেশন স্পিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এইটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে তাহলে আমাদের ফেসবুক পোর্টাল
ফেসবুক পেজ আছে স্কিল পোর্টাল বাংলাদেশ। এখানে যদি তোমাদের প্রশ্নগুলি যদি কমেন্ট বক্সে যদি লিখে পাঠাও, আমি উত্তর দিয়ে থাকব। তো আজকে এইটুকুই আমি রেখে শেষ করতে চাই। তো তোমাদের জন্য একটি স্মরণীয় বাণী এখানে দেখাচ্ছি, তোমরা একটু একটু লিখে রাখবে, নিজেরাই এটা বুঝবে। তো আজকে এইটুকু রেখে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শেষ। দুইটা নিচে